আজ আমরা ডক্টর মেঘনা দীক্ষিতের একটা ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলছি, মুক্তির পথে আপনার সীমাহীন সম্ভাবনা। বইটার মূল আইডিয়াটা বেশ অন্যরকম লাগলো আমার কাছে। বলছে যে নিজেকে মেরামত করার দরকার নেই, বরং যা আমাদের আসল সত্তাকে ঢেকে রেখেছে সেই বাধাগুলো সরালেই যথেষ্ট। হ্যাঁ, ঠিক। এটা সেলফ হেল্প বই বটে, কিন্তু এর পেছনে সায়েন্স আছে, মানে স্নায়ু মনোবিজ্ঞান। ও আচ্ছা। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব বইটার কিছু কোর আইডিয়া নিয়ে কথা বলতে, বিশেষ করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন কিভাবে প্রোগ্রামড হয়। আর সেই প্রোগ্রামিং থেকে বেরোনোর উপায় কি, তাই তো? একদম, কিভাবে ওই সীমাবদ্ধতাগুলো ভাঙা যায়। আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। কেন এত মানুষ, আমরা অনেকেই মনে করি যে আমি বোধহয় যথেষ্ট ভালো নই। ঠিক, এই যে এত মানসিক চাপ, পুরনো কষ্ট, ব্যর্থতার ভয়, উদ্বেগ। হ্যাঁ উদ্বেগ, সব মিলিয়ে একটা মিথ্যে সত্তা বা ছায়া সত্তা তৈরি হয়, যা আমাদের আসল আমিটাকে ঢেকে রাখে। এটার কারণটা কি বলছেন লেখক? কারণটা হলো আমাদের অবচেতন মনের প্রোগ্রামিং, মানে সাবকনশিয়াস মাইন্ড। যেটা আমরা টের পাই না। বেশিরভাগ সময় না। এটা আমাদের বিশ্বাস, অভ্যাস, আবেগ এগুলোকে কন্ট্রোল করে। আর এটা প্রোগ্রামড হতে থাকে একদম জন্ম থেকে। পরিবার, সমাজ, মিডিয়া, চারপাশ থেকে যা কিছু শিখছি বা শুনছি। হ্যাঁ সেই সব ধারণা, বার্তা এগুলো জমতে থাকে। তৈরি হয় বিশ্বাস, যেমন আমি পারবো না, আমার দ্বারা হবে না, সাফল্য আমার জন্য নয়, এই টাইপের। তার মানে এই বিশ্বাসগুলো আসলে সত্যি নয়? এগুলো কি শুধুই রিপিটেড থট? বারবার ভাবা চিন্তা? একদম, এগুলো অবচেতনে গেঁথে যাওয়া প্রোগ্রামিং মাত্র। বইটাতে একটা দারুণ কথা আছে, আপনিও হয়তো খেয়াল করেছেন। কোনটা? আপনি আপনার মন নন, আপনি এর নিয়ন্ত্রক। হ্যাঁ, এটা বেশ পাওয়ারফুল স্টেটমেন্ট। কিন্তু বাস্তবে কি মনকে এতটা নিয়ন্ত্রণ করা যায়? বিশেষ করে অবচেতন মনকে? কঠিন তো বটেই, কারণ এর প্রভাব বিশাল। লেখক বলছেন আমাদের সচেতন মন, যেটার লজিক দিয়ে ভাবে, সেটা মাত্র ৫% সিদ্ধান্ত নেয়। মাত্র ৫%? হ্যাঁ, আসল ড্রাইভার হলো অবচেতন মন। প্রায় ৬০-৭০% জুড়ে সে আমাদের বিশ্বাস, অভ্যাস, অটোমেটিক রিঅ্যাকশনস এগুলো চালায়। যেমন? যেমন ধরুন, হঠাৎ রেগে যাওয়া বা কোনো কাজ ফেলে রাখা, প্রোক্রাস্টিনেশন। ও আচ্ছা, এইগুলো তাহলে অবচেতন থেকে আসছে, যুক্তির থেকে নয়? বেশিরভাগ সময় তাই। সচেতন মন হয়তো পরে যুক্তি খোঁজে, কিন্তু ট্রিগারটা আসে অবচেতন থেকে। তাই কখন আমরা ভেবে চিন্তে কাজ করছি আর কখন অটোমেটিক রিয়্যাক্ট করছি, এটা বোঝাটা খুব জরুরি। তাহলে প্রথম কাজ হলো এই ভেতরের বাধাগুলো, বা লেখক যেটাকে বলছেন অন্তর্ঘাতক, সেগুলোকে চেনা। ঠিক, এই অন্তর্ঘাতকদের চিহ্নিত করাটা খুব দরকারি। যেমন ধরুন, আমাদের ভেতরেই একটা অংশ থাকে যে সারাক্ষণ সমালোচনা করে, এটা ঠিক হলো না, ওটা খারাপ হলো। হ্যাঁ, ওই ভেতরের ক্রিটিক। বা কেউ কেউ নিজেকে সবসময় ভিকটিম ভাবে, শিকারী। আবার কেউ পারফেকশনিস্ট, সব নিখুঁত করতে চায়। এগুলোকে চিনব কিভাবে? লেখক দুটো পদ্ধতির কথা বলছেন, জার্নালিং, নিয়মিত নিজের ভাবনা লেখা, আর মিরর ওয়ার্ক, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা। ইন্টারেস্টিং। হ্যাঁ, এতে ওই ভেতরের সত্তাগুলোকে চেনা সহজ হয়। বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হল, যে সত্তা আপনার উন্নতিতে বাধা দিচ্ছে তার টিকে থাকার জন্য তৈরি হয়েছিল, কিন্তু এখন সময় বিকশিত হওয়ার। বাহ, এটা বেশ আশা দেয়। তার মানে পুরনো প্যাটার্ন বদলানো সম্ভব? ব্রেন কি বদলায়? অবশ্যই, এখানেই নিউরোপ্লাস্টিসিটির ধারণাটা আসছে। নিউরোপ্লাস্টিসিটি? হ্যাঁ, এর মানে হলো আমাদের ব্রেন কিন্তু ফিক্সড নয়, এটা বদলাতে পারে। নতুন কানেকশন তৈরি করতে পারে, পুরনোটা বদলাতে পারে। কিভাবে? সচেতন চেষ্টার মাধ্যমে, যেমন অ্যাফার্মেশন বা ইতিবাচক কথা নিজেকে বলা, ভিজুয়ালাইজেশন মনে মনে সাফল্যের ছবি দেখা, পুরনো আবেগগুলোকে হিল করা। এগুলো দিয়ে পুরনো নিউরাল পাথওয়ে বা স্নায়ু পথ দুর্বল করে নতুন পথ তৈরি করা যায়। ব্রেনকে রিওয়ায়ার করা? এক কথায় হ্যাঁ, লেখক একটা ২১ দিনের প্রোটোকলের কথাও বলেছেন নতুন অভ্যাস তৈরির জন্য। এই পরিবর্তনটা কি শুধু বর্তমানের উপর ফোকাস করে, নাকি অতীতের কিছু নিয়েও কাজ করে? অতীতের ভূমিকাও খুব বড়। বইতে ইনার চাইল্ড হিলিং বা ভেতরের শিশু নিরাময়ের কথা বলা হয়েছে। ভেতরের শিশু? হ্যাঁ, আমাদের ছোটবেলার কোনো অপূর্ণ চাহিদা, কষ্ট বা ট্রমা, সেগুলো বড়বেলাতেও আমাদের প্রভাবিত করে, হয়তো আমরা বুঝতেই পারি না। যেমন? যেমন ধরুন, পরিত্যক্ত হওয়ার ভয় বা সম্পর্কে খুব বেশি আঁকড়ে থাকা,
কিংবা অকারণ রাগ, এগুলোর পেছনে অনেক সময় শৈশবের কোনো না কোনো কষ্ট লুকিয়ে থাকে। তাহলে এই পুরনো ক্ষত সারানোর উপায় কি? ভিজুয়ালাইজেশন একটা উপায়, আর নিজের ছোটবেলার আমিটাকে চিঠি লেখা, এই ধরনের কিছু অনুশীলন আছে। লেখক মনে করিয়ে দিচ্ছেন, আপনার ভেতরের 5 বছরের শিশুটির সাথে কথা বলুন, কারণ সেও এখনও আপনার মধ্যেই বেঁচে আছে। তার মানে এটা শুধু আচরণ বদলানো নয়, একেবারে পরিচয়ের স্তরে কাজ করা। একদম, এটাই হলো আইডেন্টিটি শিফট বা পরিচয়ের রূপান্তর। আইডেন্টিটি শিফট। হ্যাঁ, মানে আমি ভালো হওয়ার চেষ্টা করছি এই ভাবনা থেকে বেরিয়ে এসে ভাবতে হবে আমি ইতিমধ্যেই ভালো বা আমি সফল। এটা কিভাবে সম্ভব? আমি হই বা আই অ্যাম স্টেটমেন্ট ব্যবহার করে, যেমন বারবার নিজেকে বলা আমি নিরাপদ, আমি আত্মবিশ্বাসী, আমি যোগ্য। এটা শুধু মুখের কথা নয়, এটা আমাদের ব্রেনে নিজেদের সম্পর্কে ধারণাকে নতুন করে প্রোগ্রাম করে। তাহলে এই পুরো জার্নিটা, এই ভেতরের বাধা সরানো, পরিচয় বদলানো, এর শেষ ফলটা কি? কি পাওয়া যায়? পাওয়া যায় এক ধরনের মুক্তি। অন্যের অ্যাপ্রুভাল বা বৈধতা খোঁজা কমে যায়, নিজের ইনটুইশন বা অনুভূতির ওপর ভরসা বাড়ে। বাহ! আর অদ্ভুতভাবে জীবনে সঠিক মানুষ, সঠিক সুযোগ আসতে শুরু করে। সবচেয়ে বড় কথা হলো, মানুষ ভেতর থেকে একটা দৃঢ়তা পায়, যাকে বলে আনশেকেবল বা অটল। মানে বাইরের পরিস্থিতিতে টলে যায় না সহজে। ঠিক, বইয়ের শেষে খুব সুন্দর একটা কথা আছে, এই বইটি কোনো সমাধান নয়, এটি একটি আয়না। আয়না, যেটা আমাদের আসল সত্তাটাকে দেখায়। হ্যাঁ, যা ওইসব ভয়, বিশ্বাস, প্রোগ্রামিংয়ের নিচে চাপা পড়ে আছে। সত্যি, ভাবার মতো বিষয়। যদি সামারি করি, তাহলে মূল মেসেজটা হলো, আমাদের ভ্যালু বা আত্মমূল্য বাইরে থেকে জোগাড় করার জিনিস নয়, ওটা ভেতরেই আছে। শুধু অবচেতন মনের যে প্রোগ্রামিংগুলো বাধা দিচ্ছে, সেগুলোকে সরাতে হবে। একদম, বইটাতে কিছু টুলসও দেওয়া আছে, যেমন লাইফ অ্যাসেসমেন্ট হুইল, মাইন্ডসেট ক্যালেন্ডার। এগুলোই জার্নিতে সাহায্য করতে পারে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। যদি আমাদের বেশিরভাগ কাজই অবচেতন মন চালায়, তাহলে আমাদের অজান্তেই কোনো বিশ্বাস বা প্রোগ্রামগুলো এখন আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। এটা জানা আর জেনে সেগুলোকে সচেতনভাবে বদলানো, এটা কতটা সম্ভব? এটাই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সবচেয়ে বড় সুযোগও। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল।